বিসমিল্লাহ রহমান রহিম। বাংলা বাক্য দেখেই যেন আপনি ইংরেজি টেন্স কোনটি চিনতে পারেন এবং সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেন খুবই সহজে। আজকের ক্লাসটিতে আমরা সেটাই নিয়ে আলোচনা করব। মাত্র 4টি জিনিস যদি আপনি আমার কাছ থেকে শিখে নিতে পারেন এবং সেটা মনে রাখতে পারেন, তাহলে প্রতিদিন আপনি যতগুলো বাংলা বলেন প্রত্যেকটি বাংলা বাক্যের ইংরেজি টেন্স কি আপনি খুব সহজেই চিনে ফেলতে পারবেন এবং সেটাকে কনভার্ট করে আপনি ইংরেজি বাক্য বানাতে পারবেন। তাই কোথাও যাবেন না। এটি আমার একটি জাদুকরী ক্লাস। পূর্বের ক্লাসগুলোর মতো এই ক্লাসটিও খুবই চমৎকার হবে। এবং আপনাদের এই ক্লাসের শেষ অংশে আমি একটি টেস্ট দেব। ঠিক আপনারা আমার এই ক্লাস দেখে ঠিক মতো চিনতে পারলেন কিনা, এই টেস্টে যদি উত্তীর্ণ করতে পারেন অথবা টেস্টে অংশগ্রহণ করলেই আমার যে অনলাইন কোর্স আছে স্পোকেন ইংলিশ, সেখানে আমি 10% ডিসকাউন্ট দেবো। আর যদি কেউ 50% কারেক্ট করতে পারেন তাহলে আপনার জন্য 20% ডিসকাউন্ট থাকছে পরের ব্যাচে। তাই ডোন্ট গো এনিওয়্যার, কিপ ওয়াচিং। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে ক্লাসে যাওয়া যাক। আমাদের আজকের ক্লাস টেন্স, তাই আমাকে আলোচনা নিয়ে আসতে হবে টাইম। চলুন আমরা শুরু করি। টাইম মূলত তিনটা, দেখতেই পাচ্ছেন, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এই তিনটে টাইমকে আমরা জাস্ট ভেঙে ভেঙে শিখবো। প্রেজেন্টে কি, পাস্টে কি, অ্যান্ড ফিউচার কি। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আমরা জানি। পাস্ট মানে হচ্ছে অতীত এবং ফিউচার মানে ভবিষ্যৎ, এটা আমরা সবাই জানি। এখন এই প্রেজেন্টে যে টেন্স গুলো, টোটাল প্রত্যেকটা টাইমকে আমরা 4 ভাগে পেয়েছি। টোটাল প্রত্যেকটা টেন্স 4টি ভাগে বিভক্ত, এই প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। তাহলে 3 4 কত? 12টা। এই 12টা টেন্স মানে একটু মাথার ভিতরে ঝামেলা কিন্তু, হ্যাঁ, কারণ এতগুলো টেন্স একত্রে মনে রাখাটা একটু কষ্টসাধ্য ব্যাপার। তাই আমি 4টা জিনিস আপনাদেরকে বলবো, জাস্ট 4টা মনে রাখবেন। আশা করি আপনাদের সহজ থাকবে। সেই 4টা জিনিস কি, যেটা অলরেডি আমরা জানি, তার যে প্রকারভেদ 4টা। ইনডেফিনিট, এটা একটা মনে রাখতে হবে। ইনডেফিনিট মূলত কি, সাধারণ কাজ, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। এক। দুই, চলমান, যেটাকে আমরা কন্টিনিউয়াস বলি। চলমান, চলমান কি, যেমন এই যে ক্লাসটা চলছে এটা চলমান। তাহলে চলমান নিশ্চয় যেটা রানিং। সাধারণ কোনটা, যেটা স্থির, হ্যাঁ, এটা রানিং না, স্থির। আমি দুটো জিনিস বললাম। তিন, যেটা কাজ শেষ হয়েছে, হ্যাঁ, মাত্র শেষ হতে পারে বা শেষ হয়েছে কাজটা, এটা একটা ক্লু। আরেকটা হচ্ছে সময় ধরে চলমান। এই 4টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। তাহলে 14 নম্বর বললাম কি, সময় ধরে চলমান। তাহলে চলমান দুটো পেলাম আমরা, দেখেন। একটা হচ্ছে নর্মাল কন্টিনিউয়াস, যেটাকে চলমান বলে, যেমন আমার ক্লাসটি চলছে। আরেকটা হচ্ছে সময় ধরে চলমান। এটা কেমন জিনিস আমি একটু পরেই বুঝাচ্ছি। তাহলে এখানে দুটো জিনিস পেলাম, তাহলে চলমান দুইটা। একটা নর্মাল চলমান, আরেকটা হচ্ছে সময় ধরে চলমান। আসেন আরেকটা পেলাম কি, ইনডেফিনিট, যেটাকে আমরা বলি সাধারণ কাজ বা স্থির কাজ। যে কাজটা একদম সাধারণ স্থির, সেটা আমি ডিটেলসে যাচ্ছি। আরেকটা বাকি থাকলো মাত্র শেষ। কাজ তো শেষ হবে নাই, শেষ হবে না, অবশ্যই কাজ শেষ হয়। সেই যে কাজটা শেষ হয় সেটাও আমরা মনে রাখবো। তাহলে টোটাল এই 4টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে স্থির কাজ, একটা হচ্ছে চলমান কাজ, একটা হচ্ছে শেষ কাজ, আর এটা সময় ধরে চলমান কাজ। জাস্ট 4টা আবার বলছি, আমার সাথে চালিয়ে বলতে পারেন। আপনি লিখতে পারেন, এখানে আমাকে লিখেন সেই 4টি ক্লু কি। ক্লু হচ্ছে স্থির, মানে সাধারণ কাজ যেটা স্থির, রাইট। আচ্ছা, দ্বিতীয় হলো চলমান, তৃতীয় হলো শেষ হয়েছে, আবার একটা হতে সময় ধরে চলমান। এই 4টা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, আশা করি আপনার জন্য টেন্স গুলো বাংলা থেকে বের করা খুব সহজ। চলেন, সাধারণ কাজে আমরা আবার 3 ভাগে পাই। প্রত্যেকটা কিন্তু আমরা 3 ভাগে বিভক্ত করব, হ্যাঁ। এই যে স্থির কাজ যেটা, সেটা 3 ভাগ: প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। এই প্রকারভেদগুলো আমরা সবাই জানি, তাই আমি এখানে আর যাচ্ছি না। তো ইনডেফিনিট যেটা, যেটা সাধারণ, তাহলে প্রথমটা যদি একটু আলোচনা করি আমরা, দেখেন। প্রেজেন্ট ইনডেফিনিট এটা আর মূলত কি, যেটা বারবারই ঘটে, যেই কাজটা বারবারই ঘটে, স্থির কাজ বাট বারবারই ঘটে, অথবা আপনার অভ্যাস, অথবা কোনো কিছুর প্রকৃতি প্রকাশ করে। প্রকৃতি মানে, যেমন আমরা যদি বলি পানি উঁচু থেকে নিচুতে যায়, এটা পানির একটা প্রকৃতি না। যেমন গোলাপ সুগন্ধ ছড়ায়, তো এটা একটা তার প্রাকৃতিক ব্যাপার, প্রকৃতি যার যেটা। ঠিক এইসব জিনিসগুলোকে আমরা ইনডেফিনিট বলে থাকি, রাইট। আচ্ছা, তাহলে যদি আপনার বাংলা বাক্যটা পড়ে যদি এমন মনে হয় যে বাংলার যে কাজটা দেয়া হয়েছে ওই কাজটা বারবার মনে হয়, যেমন একটা উদাহরণ দিই, আমি নিচে যাই, প্রেজেন্ট ইনডেফিনিট উদাহরণ এখানে দেয়া আছে, দেখেন। আমি প্রতিদিন ফুটবল খেলি। চলুন একটু ব্যাখ্যায় যাই। তাহলে এই যে আমি ফুটবল খেলি, আপনার এই বাক্যের এইদিকে পুরোটা, এই যে দেখেন এখানে পুরোটা আপনার গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে খেলিটা। বাংলা বাক্যের শেষে যেই ক্রিয়াটা থাকে, এই ক্রিয়াটাই কিন্তু আপনার টেন্স নির্ধারণ করে।
তাই আপনাকে এইটাতে খেয়াল রাখতে হবে যে শেষের শব্দটা আসলে কি মিন করছে। দেখেন তো, আমি প্রতিদিন ফুটবল খেলি, তার মানে কি প্রতিদিন বারবার। যদি আমার প্রতিদিন কথাটা নাই থাকে, ধরেন প্রতিদিন কথাটা নাই, তাহলে আমি ফুটবল খেলি, এটা কিন্তু অবশ্যই এমন একটা অভ্যাস জাতীয় জিনিস বোঝাচ্ছে যে আপনি এটা হয়তো 2 দিন পর, 3 দিন পর, বা এক সপ্তাহ বা 1 মাস পর পর হলেও আপনি খেলেন। তাহলে মানে যেটা বারবার, সেটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট ইনডেফিনিট। চলেন তাহলে আমরা এখানে এই প্রেজেন্ট ইনডেফিনিটটাকে আমরা একটু দ্রুততার সহিত ইংলিশ করে ফেলি। যেহেতু আমার বাংলা টু ইংলিশ ম্যাথ, এই ব্যাপারটা আপনারা অলরেডি জানেন যে বাংলা বাক্যের প্রথম শব্দ ক্রিয়া, সেটার ইংরেজি করব। তাহলে আমাদের এখানে কি আই, প্রথম শব্দ কি আমি, আমির ইংলিশ কি আই। তাহলে আমি খেলি, যেহেতু ইনডেফিনিট, আমি খেলি, তাহলে আই প্লে। আই প্লে, প্লে অর্থ খেলি। এখানে কি খেলি, ডান থেকে বামে। এবার যাবো আমরা ডান থেকে বামে, ফুটবল, তারপর প্রতিদিন, তাই না? আই প্লে ফুটবল প্রতিদিন, এভরিডে। আমি আর এখানে ব্যাখ্যায় গেলাম না, বাংলা টু ইংলিশ ম্যাথ আসলে আপনি বুঝতে, কারণ আজকের ক্লাস হচ্ছে টেন্স। আমি এখনো বলছি, যদি আপনার কাছে মনে হয় যে না ক্লাসই ভালো লাগছে, ডোন্ট ফরগেট রাইট ডাউন, হ্যাঁ, লেখেন এবং এটা আপনার কাছে রেখে দেবেন। একটা তো লাইক আমি চাই, কারণ অন্তত এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখেছেন, আপনি আমার ক্লাস পছন্দ করেন বলেই দেখছেন, আশা করছি। এবং অবশ্যই আপনি যদি একটা লাইক দেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। দিতে ভুলবেন না কিন্তু, হ্যাঁ। আর আমি তো অনলাইনে ক্লাস নিয়ে থাকি, অনলাইন স্পোকেন ইংলিশ, আমার একটা কোর্স প্রতিনিয়ত চলছে। চাইলে আপনি অফারটা নিতে পারেন। কি অফার? এই কোর্সের শেষ মানে এই ভিডিওর শেষে আমি কিছু আপনাকে কন্টেন্ট, মানে কিছু সেন্টেন্স দিব। সেই সেন্টেন্স গুলো আপনাকে কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে, এবং কোনটা কোন টেন্স উল্লেখ করে আমাকে দিতে হবে। আমি একটা ফর্ম দিয়ে দিব, গুগলের ফর্ম, সেখানে ক্লিক করে সেখানে পূরণ করলে আমি পেয়ে যাব। যারা যারা অ্যাটেন্ড করবেন, 10% ডিসকাউন্ট তো পাচ্ছেনই আমার কোর্সের। আর যদি আপনি 50% কারেক্ট করতে পারেন, তাহলে তো 20% ডিসকাউন্ট পাচ্ছেন। চলুন সামনে যাওয়া যাক। এবার গেল প্রেজেন্ট ইনডেফিনিট। এটা প্রেজেন্ট ইনডেফিনিট এই জন্যই বলা হচ্ছে যে সাধারণত এটা আপনি করে থাকেন অভ্যাসগত। এখন আসেন, আমি গতকাল ফুটবল খেলেছিলাম। দেখেন তো, কয়বার খেলছিলেন? একবার। এটা কি বারবার? না, এটা একবার, কিন্তু এটা একটা স্থির, তার মানে এটা সাধারণ অতীত। একবার যেহেতু অতীত, তাই এটি সাধারণ অতীত। তাহলে এখানে আপনি পুরো বাক্যটা খেয়াল করেন, আমি গতকাল ফুটবল, এটা আপনার বাক্যটাকে কি করে না, টেন্স নির্ধারণ করে না। নির্ধারণ করে কে? এই যে এইটা, কে নির্ধারণ করে? খেলেছিলাম। তাহলে অতীত। সহজ কথা, আমাদের এই যে বাক্যটা খেয়াল করেন, আই প্লে ফুটবল এভরিডে, এই বাক্যটার জাস্ট এইটা কিন্তু টেন্স নির্ধারণ করে, ভার্বটা। তাহলে আপনার টেন্স চেঞ্জ হবে ভার্বে, বাকিগুলো তো না। তাহলে এটা প্রেজেন্ট আছে, এটাকে পাস্ট করে দিলেই আপনার অতীত হয়ে যাবে। চলুন আমরা শুধু কপি পেস্ট করব। তাহলে প্লেটাকে প্লেড করলেই হয়ে যায়, রাইট? নিশ্চয়ই আপনারা বুঝতেছেন। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকে টেন্স চেনানো। বাংলা বাক্যের শেষে যে শব্দটা, সেই শব্দটা দিয়ে আপনি কিভাবে টেন্সটাকে চিনবেন, রাইট? তাহলে আই প্লেড ফুটবল, এখানে এভরিডে না, গতকাল, তাহলে ইয়েস্টারডে। তাহলে আমি গতকাল ফুটবল খেলেছিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখেন, আপনি বাংলা টু ইংলিশ ম্যাথে যদি মিলান, তাহলে শিখতে পারবেন। আমি খেলেছিলাম, তাহলে আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। চলেন পরের বাক্য। আমরা কিন্তু ইনডেফিনিট শিখছি, সাধারণ, একদম সাধারণ, মানে অতীতের একটা নর্মাল অতীত এবং ভবিষ্যৎ, যেটাকে ফিউচার ইনডেফিনিট বলে, তাই না? আমরা এটা কি বলি? আমি যদি একটু একটা বাংলাটার সামনে এখানে লিখে ফেলি, এটা হচ্ছে প্রেজেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট। একটু ভুল হচ্ছে, PRESENT, হ্যাঁ, প্রেজেন্ট। এটা প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট, রাইট, মানে এটা। আর এটা হলো ফিউচার, আমি আগামীকাল বা আমি কালকে ফুটবল খেলবো। তাহলে এটা ভবিষ্যৎ, তাই না? আমরা যেটাকে জানি প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট, রাইট। আমি একটু কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করি, হ্যাঁ, ফিউচার। তাহলে দেখেন, আমি কালকে ফুটবল খেলবো, আমি কালকে ফুটবল খেলবো, এটা সাধারণ ভবিষ্যৎ। সাধারণ ভবিষ্যৎ মানে কালকে, নর্মাল, একবারই খেলবো, রাইট? তাহলে সিম্পলি আপনি যে প্রথম যে সেন্টেন্সটা করছিলেন, দেখেন, আই প্লে ফুটবল এভরিডে, আই প্লে ফুটবল
এভরিডে। এই বাক্যটা প্লেটা এখানে প্লেড হয়েছে, তাহলে এখানে জাস্ট উইল প্লে, জাস্ট আই প্লের মাঝখানে উইল প্লে করে দিলেই কি হয়ে যাবে, ফিউচার হয়ে যাবে। ফিউচার মানে মনে রাখবেন উইল। ফিউচারে যত গোষ্ঠী আছে গোষ্ঠী বুঝেন তো না, সব উইল, মানে উইল যুক্ত, উইল দিয়ে তারপরে কি হবে দেখা যাবে, কিন্তু তাকে উইল দিতেই হবে, ভার্বের আগে উইল দিতেই হবে, দ্যাট ইজ ফিউচার। সো আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো কালকে, তাই না? কালকে ইংলিশ কি? টুমরো। আপনারা একটু বাংলা টু ইংলিশ যে আমরা ম্যাথ সেটাতে মিলাই নিতে পারেন। আমি বাংলা বাক্যের প্রথম শব্দ, হ্যাঁ আমি খেলবো, রাইট? দেখেন বাংলা বাক্যের শেষ শব্দ আমি খেলবো, তাহলে ইংলিশ কি? আই উইল প্লে, রাইট? আমি খেলবো, আই উইল প্লে। এরপর ডান থেকে বামে দেখেন, কখন? ফুটবল কালকে, টুমরো। সিম্পল, ইয়েস। দ্যাটস গুড। তাহলে ইনডেফিনিট ব্যাপারটা বুঝলেন। ইনডেফিনিট হচ্ছে কি? সাধারণ এবং স্থির কাজ। ইনডেফিনিট মানে ক্লু নাম্বার ওয়ান, আমি চারটা বলেছিলাম তার মধ্যে একটা ডান। তাহলে এখন যদি আপনাকে আমি বলি যে আচ্ছা এটা তো টেস্ট পরে দিব, আপনাদেরকে বাক্যগুলো আমি পরে দিব, আপনারা আশা করি সেগুলো আমার ওই যে লিঙ্কটা দিব, সেই লিঙ্কটা ডেসক্রিপশনে পাবেন, মানে এই ভিডিওর যে ডেসক্রিপশন লিঙ্ক, সেখানে গিয়ে প্রথমেই আপনি দেখবেন একটা লিঙ্ক আছে। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার গুগলের একটা লিঙ্ক তৈরি করে দেবো আপনাকে, সেখানে আপনি উত্তরগুলো লিখবেন, অথবা এই কমেন্টে আপনাকে লিখতে হবে, তাও হতে পারে। আমরা সামনে যাচ্ছি। পরেরটা হচ্ছে কন্টিনিউয়াস। পরেরটা কি? কন্টিনিউয়াস, চলমান। যেটা শুধু কন্টিনিউয়াস সেটা কি? চলমান। চলমান কি এটা কি বোঝানোর জন্য আসলে আমার মনে হয় খুব একটা সময় না, মানে লাগবে না। সেটা হচ্ছে যেমন ক্লাসটি চলছে, এখন চলছে না, রাইট? তাহলে এখন চলমান, যেটা এখন চলমান সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে কি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট। এখন চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? আমি এখন দেখেন খেলছি বা আমি খেলিতেছি, বাংলা বাক্যে যদি এরকম শব্দটা পান, যেমন দেখেন আমি এখন ফুটবল, এই পুরো বাক্যটা কিন্তু কোনো টেন্স প্রকাশ করছে না। কি? খেলছি বা খেলিতেছি, এটাই আমার টেন্স প্রকাশ করছে। ইয়েস নো? নিশ্চয়ই আমি বুঝাইতে পারছি, নাহলে আমাকে একটু লিখবেন, প্রয়োজনে আমি আরো আপনাদেরকে সহজ করে বোঝাবো। তাহলে আমি ফুটবল খেলছি, তাহলে আমি খেলছি ইংলিশ কি? বাংলা বাক্যের আমরা যদি আমাদের যে ম্যাথস আছে সেই ম্যাথ অনুযায়ী আগে যাই, তাহলে আমি খেলছি, আমি খেলছি, আই এম প্লেইং। প্লেইং, এখানে আই এম প্লেইং কেন হলো? মনে রাখবেন চলমান কাজ একা হয় না, চলমান কাজ একা হয় না। যেটা চলমান দেখবেন সে শুধু আইএনজি দিয়ে হয়নি, এর সামনে একটি অক্সিলারি থাকতে হবে। তাহলে যত কন্টিনিউয়াস, ছয়টা কন্টিনিউয়াস আছে, কয়টা? ছয়টা। যেমন এখানে শুধু চলমান তিনটা, আমাদের এখানে দেখবেন সময় ধরে চলমান হচ্ছে তিনটা, তাই না? এখানে তিনটা আছে না? এখানে তিনটা, এই যে শুধু চলমান এখানে তিনটা, রাইট? ছয়টা। এই ছয়টা চলমানই আইএনজি, এবং এই আইএনজির সামনে একটি অক্সিলারি থাকতেই হবে, ন্যূনতম একটি হলেও থাকতে হবে। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে কি? প্রেজেন্ট মানে এম ইজ আর, তাহলে আই এম প্লেইং। ক্লিয়ার? আমি খেলছি, কি খেলছি? ফুটবল। একদম সিম্পল, ইয়েস অর নো? আই এম প্লেইং ফুটবল। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখবেন, আমি প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করবো ফোনে। আমি এটা করি কিন্তু, হ্যাঁ, যদি কারো প্রয়োজন হয়, স্যার আমাকে এই একটু মানে আপনার নাম্বারটা দিন, আমি নাম্বারটা দিয়ে দিই, নাহলে আমার নাম্বার তো থাকবেই, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, তখন সে ফুটবল খেলছিল বা খেলিতেছিল, তখন। তখন মানে কি? অতীত না? তখন সে ফুটবল খেলিতেছিল মানে অতীতে চলমান ছিল। এটা কি? অতীতে চলমান। সিম্পল, একদম সিম্পল। এই এইটা এম, আমি আবার বলছি আপনাদের, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, চলমান যেই ইয়াগুলো, বাক্যগুলো, এই ছয়টা বাক্যের ভার সব সময় আইএনজি, রাইট? সবগুলোতে আইএনজি। তাহলে টেন্স নির্ধারিত হবে কোনটা দিয়ে? অক্সিলারিটা দিয়ে। মজার ব্যাপার হচ্ছে এই যে এখানে যে এম আছে, এই এমটাই এই কন্টিনিউয়াস এর কি টেন্স নির্ধারণ করে। আমি আপনাদের একটু বুঝাই। ধরেন এই যে এমটা, রাইট? আমি যদি এমটাকে একটু অন্য কালার দিই, ও নো, কালার চলে গেল। এই যে এম, সহজ কথা, এই যে এম, এই জায়গাটাতে যে থাকছে সে কিন্তু টেন্স নির্ধারণ করে। এম এর জায়গায় যদি ওয়াজ হয় তাহলে এটাই হয়ে যাবে কি? পাস্ট। কারণ এম ইজারের পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার,
তাহলে অতীত চলমান করতে আমার কি করতে হবে? আই এম প্লেইং এর জায়গায় আই ওয়াজ প্লেইং। একেবারেই সিম্পল। দেখেন, আই ওয়াজ প্লেইং। আমি একটু বড় করে দিলাম ওয়াজটা, যেন আপনি সহজে বুঝতে পারেন যে এটাই তার পরিবর্তন এনে দিয়েছে, রাইট? দেখেন, তাহলে আমি ফুটবল খেলছিলাম। এই যে দেন, তখন তখন ইংলিশটা কি হবে? তাহলে দেন শেষে বসে দেন। এবং আমার বাংলা টু ইংলিশ ম্যাথ যেটা 100 আউট অফ 100 আপনাদের কাজে লাগবে। আপনারা যদি আমার ম্যাজিক ম্যাথটা আরো ডিটেলে জানতে চান, তাহলে আমার ভিডিও আছে, দেখে নেবেন এই চ্যানেলে। হুম। ওকে, চলেন তাহলে আমরা পেলাম অতীতে চলমান। এবার ভবিষ্যতে চলমান। ভবিষ্যৎ চলমান কি? আগামীকালকে চলতে থাকবে, আগামীকালকে কিছু একটা ঘটতে থাকবে, এগুলো হচ্ছে ভবিষ্যৎ চলমান। ঠিক এরকম, আমি কালকে বিকেলে ফুটবল খেলিতে থাকিব। তাহলে আমি আবার বলছি যে চলমান, চলমান বাক্যে আইএনজি যেটা, ওইটা টেন্স নির্ধারণ করে না। মানে ভার্ব দিয়ে টেন্স নির্ধারিত হয় না, অক্সিলারি। তার মানে এম এর জায়গায় ওয়াজ হয়েছে, ওয়াজের জায়গায় যদি উইল বি দিয়ে দিই, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে। আমি আবার বলছিলাম যে ফিউচার মানে উইল। আমি আবার বলছি ফিউচার মানে উইল। আপনি ফিউচার বাক্যে যাবেন মানে উইল নিয়ে যেতে হবে। 99.99% ক্ষেত্রে, দু এক ক্ষেত্রে আছে যেখানে ফিউচার উইল ছাড়াও অন্য কিছুতেও ফিউচার প্রকাশ করা যায়। তাহলে আই উইল বি প্লেইং ফুটবল কখন? দেখেন, আমি তাহলে বাংলা বাক্যের প্রথম শব্দ আমি খেলিতে থাকিব। তো খেলিতে থাকিবর পুরো ইংলিশটা কি হচ্ছে তাহলে এখানে? আমি খেলিতে থাকিব, আই উইল বি প্লেইং, পুরোটা কি? ফুটবল বিকেলে, কালকে। তাহলে ফুটবল বিকেলে, ইন দ্য আফটারনুন। বিকেলে ইংলিশ কি? ইন দ্য আফটারনুন। অনেকে প্রশ্ন করেন ইন কেন বসলো, তাই না? দিনের তিনটা টাইম আছে যেখানে সবসময় ইন বসে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। আর বাকি সকল দিনের টাইমে অ্যাট বসে। এই যে টাইম নিয়ে কিন্তু আমার প্রিপোজিশনের একটা ক্লাস আছে, দেখে নেবেন কেমন। আশা করি সেটাও ভালো লাগবে। একটা না, মানে তিন চারটা অলরেডি আমি দিয়েছি, খুবই চমৎকার, হ্যাঁ, আশা করছি। এবং কালকে, তাহলে আগামীকালকে, রাইট? টুমরো, টুমরো, রাইট? দেখেন বাক্যটা, আইল বি প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড টুমরো, ইন দ্য আফটারনুন টুমরো, রাইট? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে আমরা ফিউচারে যে সরি, চলমানটা বুঝলাম, রাইট? তাহলে এটা কোন চলমান? সাধারণ চলমান। দ্যাট মিনস এখানে চলমান হচ্ছে দুটো, একটা সময়যুক্ত চলমান, একটা সময় ছাড়া চলমান। এটা কি সময় ছাড়া না? এখানে এই যে কখন থেকে চলমান চলছে এরকম কিছু উল্লেখ আছে না। আমরা একটা চলমান সামনে পাবো যেটা হচ্ছে সময়যুক্ত থাকবে। তাহলে দুটো জিনিস পেলাম। একটু যদি আমি উপরে যাই, যারা আগেরটা ভুলে গেছেন স্মরণ করাই, তাহলে স্থির, একটা হচ্ছে স্থির, ইনডেফিনিট মানে সাধারণ বা স্থির। এটা বর্তমান আছে, অতীত আছে, ভবিষ্যৎ আছে, একদম স্থির। যেমন আমি খেলি, দেখেন আমি খেলেছিলাম, আমি খেলবো। এটা হচ্ছে টেন্স মূলত, হ্যাঁ। বাংলা বাক্যের শেষ শব্দটা এটা খেয়াল রাখেন। আশা করি তাহলে এখন বুঝে, আমি খেলি বারবার যেটা প্রেজেন্ট ইনডেফিনিট, আমি খেলেছিলাম অতীত একবার, এটা হচ্ছে পাস্ট। আমি খেলবো নর্মাল ফিউচার, সেটা হচ্ছে কি? ভবিষ্যৎ। এখানে একটা আর একটা কৌশল মনে রাখতে পারেন, যে বাংলা বাক্যের শেষে যদি ব উচ্চারিত হয়, ক্রিয়াটা যদি ব হয়, তাহলে সাধারণত এটা ফিউচার হয়। আর বাংলা বাক্যের শেষে যদি আপনার উচ্চারণটা খেলেছিলাম, হ্যাঁ, বা ল, ম, যেমন খেলেছিলেন, তারপরে হচ্ছে খেলেছিল, এই ধরনের শব্দই কিন্তু আসবে। তাই আপনি যদি এই দুটো ওয়ার্ডও মনে রাখেন, অক্ষরও মনে রাখেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু সহজেই বের করতে পারবেন, রাইট? কিন্তু এটার ক্ষেত্রে না। যেমন আমি খেলি, এখানে ল আছে না, এটার ক্ষেত্রে কিন্তু আবার এটা কি? অতীত নয়। একটু কেয়ারফুল থাকতে হবে, মানে ওটা ঢালাওভাবে বলা যাবে না যে বাংলা বাক্যের শেষে যদি ল, ম থাকে তাহলে এটা অতীত। নো, কেন? দেখেন এখানে কিন্তু আপনি কি, আমি খেলি, এখানেও ল আছে, তাহলে এটা কিন্তু, এটা কি পাস্ট না? তাহলে এটা বলা যাবে না। আমরা হয়তো জানি যে অনেক জায়গায় শিখেছি যে বাংলা বাক্যের শেষে যদি ল, ম থাকে তাহলে এটা কি হবে? পাস্ট হবে। কিন্তু ঢালাওভাবে বলা যাবে না, রাইট? সবগুলো ক্ষেত্রে না স্যার। হ্যাঁ, এটা কেয়ারফুল থাকতে হবে। তাই আপনাকে বুঝতে হবে, এই যেমন এটা আমরা কিভাবে শিখলাম, বারবার। প্রেজেন্ট ইনডিফিনিটে কিভাবে শিখলাম, যে যেই কাজটা বারবার বোঝাবে সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা নেচার বোঝাবে বা সাধারণ কোনো বর্ণনা বোঝাবে, সেটাই কি? প্রেজেন্ট ইনডিফিনিট। চলেন পাস্ট গেলাম, ফিউচার গেলাম, এবার আসলাম। আমি একটু রিক্যাপ করছি। চলমান, চলমান আমরা পেয়েছি এটা এক রকমের চলমান, সেটা হচ্ছে যে সময় ছাড়া চলমান, রাইট? এটা হচ্ছে সময় ছাড়া চলমান, নর্মাল। আর একটা সময় যুক্তে, যেটাকে আমরা বলি ধরে বা যাবত,
সামনে আসতেছি, হ্যাঁ। এখন আসেন কাজ শেষ, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটাকে আমরা বলি পারফেক্ট। কাজ শেষ, এটা কি বলি আমরা? পারফেক্ট। তাহলে পারফেক্ট কয়টা? তিনটা। একটা হচ্ছে কাজটা এখন মাত্র শেষ হলো, আরেকটা হচ্ছে পূর্বের, দেখেন এখানে আমি বলে দিচ্ছি, আমি এই মাত্র ফুটবল খেলেছি, মানে খেলার পরেই বলতেছেন তাই না, এই মাত্র বা সাম্প্রতিক সময়ে শেষ হয়েছে, সেটা আমরা কি করব, যে এটা পারফেক্ট, মানে মাত্র শেষ ক্যাটাগরি। তাহলে মাত্র শেষ যে ক্যাটাগরিগুলো সবসময় মনে রাখবেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়েই করতে হবে। হুম। তাহলে মাত্র শেষের ক্ষেত্রে আমরা হ্যাভ দিব। তাহলে আই হ্যাভ, আমি খেলেছি, আই হ্যাভ প্লেইড, আই হ্যাভ প্লেইড, আমি খেলেছি, রাইট? কি খেলেছি? এই মাত্র, জাস্ট নাও, আই হ্যাভ প্লেইড জাস্ট নাও। একটু সময় নিচ্ছি। এখানেও তাই, হ্যাঁ। আপনাদেরকে আমি বলতে চাই, এটা একটা কৌশল, হ্যাঁ, যে মাত্র এই যে কাজ, এই যে তিন ক্যাটাগরি, এখানেও ভার্বটা অলওয়েজ কিন্তু পাস্ট পার্টিসিপল হবে। আমি আবার বলছি, কন্টিনিউয়াসে যেমন ভার্বটা আইএনজি ছিল সব ক্ষেত্রে, এখানেও এই ভার্বটা পাস্ট পার্টিসিপল থাকবে। যেমন এই পরের বাক্যেও কিন্তু তাই হবে, এই পরের বাক্যেও কিন্তু তাই হবে। তাহলে আমার টেন্স নির্ধারিত হবে কোনটাতে? অক্সিলারি দিয়ে। আমি এই কথাটা একটু বোঝানোর জন্য আগে যাই, যেমন এখানে, এখানে ভার্বটা কি আইএনজি ছিল না, এখানে ভার্বটা কি আইএনজি ছিল না, এখানে ভার্বটা কি আইএনজি ছিল না, এটা কি টেন্স নির্ধারণ করছে? নো, অক্সিলারিটা সাধারণত টেন্স নির্ধারণ করে। ক্লিয়ার? এখানেও তাই। চলেন, আই হ্যাভ প্লেইড জাস্ট নাও, আমি এই মাত্র খেলেছি, মানে যেগুলো শেষ কাজ সব হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবার আসেন, এটা হলো যে মাত্র আমি শেষ করেছি। এখন যদি ঘটনাটা এমন হয়, যেমন দেখেন এখানে লিখে দিয়েছি, অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ শেষ হয়েছিল, যেটাকে আমরা পাস্ট পারফেক্ট বলি। চলেন আমরা এটাকে বলছি প্রেজেন্ট পারফেক্ট। আমি একটু লিখি, প্রেজেন্ট পারফেক্ট, রাইট? যেহেতু পারফেক্ট ক্যাটাগরিতে শুধু প্রেজেন্ট লিখে দিলাম, হ্যাঁ। আমি একটু বড় করে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। হুম। আচ্ছা, আশা করি আমার ক্লাস আপনাদের ভালো লাগে, কাইন্ডলি লিখবেন, হ্যাঁ। আপনাদের জন্যই আমার আহ সবকিছু, আমি আপনাদের জন্যই করছি এখানে, হ্যাঁ, ডেফিনেটলি। শুধু মানুষ যেন জানতে পারে যে আমি ম্যাজিক স্যার আপনাদের জন্য ইংলিশে সহজ করে দিয়েছি। এবং আপনাদের যদি মনে হয় আমাকে আপনার একজন গাইড অ্যাজ এ টিচার, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, হ্যাঁ, আপনি আমার কাছে এনরোল করতে পারেন। আপনাকে ইনশাল্লাহ শিখিয়ে দেবো ইংরেজি, কথা বলা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সেই প্রস্তুতি সবকিছুই আমার আছে, আমার এভরিথিং আছে ইনশাল্লাহ। ওয়েল, তাহলে এটা প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট। আমি একটু একটু করতে ভুলে গেছি, এটা হচ্ছে ফিউচার। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পারফেক্ট কথাটা লিখে ফেলি, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই তো না? দেখেন, কাজ শেষ মানে কিন্তু পারফেক্ট। এই যে কাজ শেষ কথার অর্থ হলো পারফেক্ট। এখন তাহলে এখানে আমাদের এই 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 নামকরণে আমরা বুঝতেছি যে প্রেজেন্ট পারফেক্ট মানে মাত্র কাজ শেষ, পাস্ট পারফেক্ট মানে অতীতে কাজ শেষ, ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যতে কাজ শেষ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মাত্র শেষ যেটা এটা আমরা শিখেছি অলরেডি, আই হ্যাভ প্লেইড জাস্ট নাও। এই বাক্যটাকেই আমরা যদি সামনে নিয়ে যাই, এখান থেকে আমরা পাস্টে যেতে পারবো। দেখেন, আমি যাওয়ার আগে সে ফুটবল খেলেছিল। বাক্যটা দেখেন, আমি যাওয়ার আগে সে ফুটবল খেলেছিল। দ্যাট মিনস কোন কাজটা আগে ঘটছে? আমি যাওয়ার আগে সে ফুটবল খেলেছিল, তার মানে সে ফুটবল খেলে ফেলেছিল, তারপর আমি গেছিলাম, রাইট? তার মানে কোন কাজটা আগে? যেই কাজটা আগে সেটা পাস্ট পারফেক্ট, রাইট? চলেন, যেই কাজটা আগে সেটা পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে আমি যাওয়ার আগে সে ফুটবল খেলেছিল, এই অংশটুকু আমরা আগে করব। চলেন, তাহলে সে ফুটবল খেলেছিল, তাহলে হি হ্যাড, যেহেতু অতীত ওই জন্য হ্যাড ইউজ করতে হবে, হ্যাভ ইউজ করা যাবে না, কারণ হ্যাভ কখনো অতীত প্রকাশ করে না, যেহেতু পাস্ট, তাই না? আচ্ছা, প্লেইড, আমি কিন্তু বলেছিলাম যে পারফেক্টে ভার্ব মানে পাস্ট পার্টিসিপল থাকবে অলওয়েজ। দেখেন এখানেও প্লেইড আছে, এখানেও প্লেইড হলো, দেখেন উপরে এখানেও কিন্তু প্লেইড ছিল, রাইট? এখানেও
প্লেড হলো, রাইট? তাহলে একটু বড় করিস, বলতে সুবিধা হবে। হুম। তাহলে হি হ্যাড প্লেড, কি খেলেছিল? ফুটবল খেলেছিল। হি হ্যাড প্লেড ফুটবল। হি হ্যাড প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। আমি যাওয়ার আগে, আমি যাওয়ার আগে, তাই না? আগে দেখেন, আগে বাংলা টু ইংলিশ আমি বলেছি যে ডান থেকে বামে আসবে, আমার বিখ্যাত থিওরি স্যার, সবার জন্য খুবই চমৎকার, সবার জন্য খুবই চমৎকার। যারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চান, পরীক্ষায় প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেল, বা শর্ট কম্পোজিশন, বা এনি কাইন্ডস অফ রাইটিং, যেটা ফ্রি হ্যান্ড রাইটিং বলে। এসএসসি ইন্টারমিডিয়েটে আমাদের আহ, এখন মনে হয় পরীক্ষা শেষ হয়ে গেছে, বা চলছে, সরি, এই মতো চলছে ইন্টারমিডিয়েট। তো যারা ইংলিশ পরীক্ষা দেয় তাদের জন্য এটা আমার ম্যাথ, যেটা বেঙ্গলি টু ইংলিশ ম্যাথ, এটা চমৎকার একটা জাদুকরি ব্যাপার। আমি এই ব্যাপারে ডিটেইল আমি একটা সিরিজ নিয়ে আসবো, যেটা আমার আরেকটি চ্যানেল আছে, নিশ্চয়ই আপনারা জানেন, ম্যাজিক স্যার। আমি আপনাকে ইন্ট্রোডিউস করাচ্ছি। ম্যাজিক স্যার নামে ইউটিউবে আরেকটি চ্যানেল আমি ওপেন করেছি। আমার একটা ছবি আছে, দেখবেন ম্যাজিক স্যার, সেই ছবি দিয়ে ইয়া করা, ওটা প্রোফাইলটা করা, সেখানে ডিটেল আসবে। সেখানে এসএসসি এইচএসসি বাচ্চাদের প্রোগ্রামও আমি নিয়ে আসবো, পরিকল্পনা করেছি। আপনাদের মতামত চাই। ওকে, সামনে যাই। হি হ্যাড প্লেড ফুটবল বিফোর, পূর্বে, কিসের পূর্বে? আমি যাওয়ার। আমি যাওয়ার মানে কি? অতীতে যাওয়ার, এটা না? অতীতে না? তাহলে বিফোর আই ওয়েন্ট, আই ওয়েন্ট, এটাকে বলে পাস্ট পারফেক্ট টেন্স। আমাদের একটা মনে হয় বিখ্যাত বাক্য, সেন্টেন্স মনে আছে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এই সেই পাস্ট পারফেক্ট। ওই বাক্যটাতে গেলাম না, কারণ এটা আমরা জানি। এবার আসেন ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কি? এটাও কাজ শেষ। পারফেক্ট মানেই কাজ শেষ। ক্লিয়ার? শুধু পারফেক্ট। কি বললাম? শুধু পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কি? ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে কাজ শেষ হয়ে যাবে ভবিষ্যতের কোন একটা নির্দিষ্ট টাইমের পূর্বে। ধরেন আপনি বলছেন আগামীকাল বিকেল 5টার ভিতরে আমার কাজ শেষ হয়ে যাবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। মানে শেষ হবে একটা নির্দিষ্ট টাইমের আগে। তাহলে পারফেক্ট তিনটা: একটা হচ্ছে মাত্র শেষ হয়ে গেল, আর এটা হচ্ছে অতীতে একটার পূর্বে আরেকটা শেষ হয়েছে, আরেকটা এখন যেটা ফিউচার বলছি, এটা হচ্ছে ভবিষ্যতে একটা নির্দিষ্ট টাইমের আগে শেষ হবে। আমার মনে হয় বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে একটু টেনে আবার এদিকে আসেন, পূর্বে আসেন, আমি যারা বললাম বুঝে নেবেন। যেমন দেখেন, আমি বলেছি ভবিষ্যতের একটি টাইমের পূর্বে শেষ হবে। আপনি উদাহরণ দেখেন, আমি যাওয়ার আগে সে ফুটবল খেলা শেষ করে থাকবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি যাওয়ার আগে সে ফুটবল খেলা শেষ করে থাকবে, তার মানে আমি যে টাইমে যাব তার ঠিক আগেই সে কি ফুটবলটা খেলে শেষ করবে। তাহলে কে শেষ করবে? সে, তাই না? চলেন তাহলে আমরা করে ফেলি। তাহলে সে শেষ করে থাকবে, হি। বলেছিলাম যে ফিউচার মানে উইল, ফিউচার মানে সাবজেক্টের উপর উইল দিয়ে শুরু হবে। শুরু হয়েছে। আবার দেখেন, আমি যদি বাক্যটা একটু বড় করি, সবগুলো বড় করছিলাম, এটা কেন ছোট হয়ে গেল? হ্যাঁ, দেখেন বড়। তাহলে হি উইল, যেহেতু এটা পারফেক্ট, তাহলে আপনাকে হ্যাভ হ্যাজ দিতেই হবে, রাইট? হ্যাভ হ্যাজ হ্যাড, তিনটা। তাহলে উইলের পরে কি হবে? অলওয়েজ হ্যাভ। কারণ উইলটা আবার মোডাল, মোডালের পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, ওই অনুযায়ী হ্যাভ হবে, জীবনে হ্যাড হবে না। উইলের পর সরাসরি জীবনে কোনোদিন আপনি হ্যাড দেখতে পাবেন না। দেখেন, হি উইল হ্যাভ। আমি বলেছিলাম প্লেইড হবে, কেন? কারণ পারফেক্ট। শুধু পারফেক্ট মানেই পিপি থাকতে হবে। দেখেন তিনটা বাক্যেই পারফেক্ট আছে। এই যে প্রথমটাতে পারফেক্ট আছে, প্লেইড, এখানেও প্লেইড আছে, এখন আমরা এখানে প্লেইড দিলাম, রাইট? থাকতেই হবে পারফেক্ট। আর আবার বলছি যে পারফেক্ট যে বাক্যগুলো, সেখানে আপনার অক্সিলারি কারণে সেটা কি হয়? টেন্স নির্ধারিত হয়। যেমন আমি দেখাই, এখানে টেন্স নির্ধারিত হয়েছে কিসের কারণে? দেখেন, এখানে হ্যাভ এর কারণে, এখানে হয়েছে কার কারণে? হ্যাড এর কারণে, এখানে হলো কি? উইল হ্যাভ এর কারণে। তাহলে পারফেক্ট এর নামকরণটা হলো হ্যাভ এর কারণে প্রেজেন্ট, হ্যাড এর কারণে পাস্ট, এবং উইল হ্যাভ এর কারণে ফিউচার পারফেক্ট। তাহলে এই পারফেক্টটা কি প্রকাশ করছে? প্লেইডটা পারফেক্ট, মনে থাকবে অলওয়েজ। পাস্ট পার্টিসিপল মানে পারফেক্ট। আন্ডারস্ট্যান্ড? চলেন, তাহলে হি উইল হ্যাভ প্লেইড, সে
খেলা শেষ করে থাকবে। আচ্ছা, ও সরি, হি উইল হ্যাভ প্লেড, হ্যাঁ ঠিক আছে, সে খেলবে বা খেলে থাকবে, শেষ করে থাকবে, বিফোর, বিফোর আমি যাওয়ার, বিফোর আমি যাওয়ার। এখানে আমি যাওয়ারটা এর আগে কিন্তু আমরা কি পেলাম? পাস্ট। কিন্তু এই আমি যাওয়াটা কি পাস্ট না ভবিষ্যৎ? আপনি তো জানেন না, এটা ভবিষ্যতে, তাহলে এটা ভবিষ্যৎ। বিফোর আই উইল গো, আই উইল গো। না বুঝলে বলেন, লিখেন, আমি বুঝাইতে পারো। বলেন যে কোন কি স্যার, এখানে আগের বার আমি যাওয়ার করলেন আই ওয়েন্ট, ফাজলামি নাকি? হ্যাঁ, আবার এখানে আমি যাওয়ার এখন করলেন আই উইল। স্যার বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে। এটা ছিল অতীতে আমি যাওয়ার, এটা হচ্ছে ভবিষ্যতে আমি যাওয়ার, যেহেতু ভবিষ্যৎ উইল। আশা করি এটাও বুঝেছেন। তাহলে আমরা তিনটা জিনিস শেষ করলাম আজকে, এবং আমি মনে করি এই ক্লাসের পর অন্তত আপনারা টোটাল যে 12টা টেন্সের একটা ভালো কন্ট্রোল আসবে। চলুন আমরা এখন পারফেক্ট কন্টিনিউয়াস। একটু আগে আমি বলছিলাম শুধু পারফেক্ট হলে কি হবে? পাস্ট পার্টিসিপল। যেহেতু কন্টিনিউয়াস চলে আসলো, দ্যাট মিনস আর পাস্ট, এখানে আর পাস্ট পার্টিসিপল থাকবে না, কন্টিনিউয়াস ফর্মে যাবে। কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। এখন আসেন, প্রথম আইএনজিটা কি ছিল, চলুন একটা ফিরে আসি আমরা, যে প্রথম আইএনজি চলমান। প্রথম চলমান ছিল, দেখেন এখানে শুধু আইএনজি ছিল না, এম ইজারের সাথে আইএনজি, কিন্তু এখানে কোনো সময় ছিল না। দেখেন দেখেন, যে আমি এখন ফুটবল খেলতেছি, কতক্ষণ ধরে খেলছেন এখানে উল্লেখ নাই। সহজ কথা বলি, যে যেই চলমানটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, সেটাতে আপনার কাজটা কতক্ষণ ধরে চলছে এটা উল্লেখ থাকবে। তার মানে হলো, আমাদের যে তিনটি পারফেক্ট কন্টিনিউয়াস আছে, সেই তিনটি পারফেক্ট, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এইটি সব সময় সময়কে উল্লেখ করেই সে চলমান প্রকাশ করবে। চলুন আমরা উদাহরণটা বুঝি। সময় ধরে চলুন, যেমন আমি সকাল থেকে ফুটবল খেলছি, এটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা সেন্টেন্স। এই দুটো খুব একটা কাজে লাগে না, আমাদের এটা ব্যবহার করার প্রয়োজন হয় না, বাট এটা প্রয়োজন হয়। তাহলে আমি সকাল থেকে ফুটবল খেলছি, দেখেন, আমি যদি সকাল থেকে কথাটা বাদ যাইতো, ধরেন এই কথাটা যদি বাদ যাইতো, যেটা আমি হলুদ করলাম, তাহলে আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং, রাইট? আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং হতো না? কিন্তু আমাকে এখানে কি করতে হবে? পারফেক্ট কন্টিনিউয়াসলি করতে হবে। পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ দিয়ে করতে হবে। আবার বলছি, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ দিয়ে করতে হবে। তাহলে আমি খেলছি, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, পারফেক্ট কন্টিনিউয়াস বিন ইউজ করবেন। আই হ্যাভ বিন প্লেইং, যেহেতু আইএনজি, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সকাল থেকে, সিন্স মর্নিং। অনেকেই বলবেন সিন্স কেন হলো? এই সিন্স এন্ড ফর নিয়ে কিন্তু একটা দুনিয়ার ঝামেলা আছে, একটু ক্লিয়ার করে দিই। আশা করছি আজকের পর থেকে আর সিন্স এন্ড ফরের ঝামেলা থাকবে না। মনে রাখবেন, যদি যদি এই চলমানটা কখন শুরু হয়েছে এটা উল্লেখ থাকে, তাহলে সিন্স। যদি এটা উল্লেখ না থাকে, একটা সময়ের সমষ্টি বোঝায়, তাহলে ফর। সহজ করে বলি, এই চলমান কাজটা, এই যে খেলা কাজটা কখন শুরু হয়েছে সেটা যদি বাক্যে উল্লেখ থাকে, তাহলে সিন। যদি উল্লেখ না থাকে, একটা সমষ্টি থাকে, যেমন 5 ঘন্টা ধরে আমি খেলছি, কখন শুরু হয়েছে ইট ডাজেন্ট মিন, কিন্তু 5 ঘন্টা ধরে খেলতেছে, তখন সমষ্টি না 5 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 1 মিনিট, 2 মিনিট, এলে সমষ্টি না, রাইট? তাই সেক্ষেত্রে ফর হবে। যেহেতু এখানে কোনো সমষ্টি না, সকাল থেকে, তাই এখানে আমরা সিন্স ব্যবহার করেছি। আমার মনে হয় ক্লিয়ার। চলেন পরের বাক্যে যাই। আমি যাওয়ার আগে সে আধা ঘন্টা ধরে ফুটবল খেলছিল। তার মানে অতীতে সময় ধরে উল্লেখ থাকবে। তাহলে সেম, এই বাক্যটাকে, হ্যাভটাকে, আমি আবার বলছি, আমাদের কিন্তু এই যে বিন এবং প্লেইং এর কোনো পরিবর্তন হবে না, জাস্ট হ্যাভটাকে হ্যাড করে দিলেই এটা পাস্ট হয়ে যাবে। ক্লিয়ার? একদম সিম্পল। বুঝলে সহজ, না বুঝলে আরো সহজ। কিডিং, সরি স্যার। হ্যাঁ, বোঝার চেষ্টা করেন, বুঝবেন, নাহলে পরে আবার দেখেন, এটা গুরুত্বপূর্ণ ক্লাস, আবার দেখবেন, আবার দেখবেন, অন্তত যে যে পার্টটা আপনি কম বুঝছেন সেটা দেখবেন। তাহলে এইটা হ্যাভের জায়গায় আমরা জাস্ট হ্যাড করে দেবো, আই হ্যাড বিন প্লেইং ফুটবল। আচ্ছা, আমি যাওয়ার আগে, ও সে, সরি, তাহলে হি হ্যাড বিন, তো বাক্যটা একটু আলাদা আছে এখানে। হি হ্যাড বিন প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছিল আধা ঘন্টা ধরে আমি যাওয়ার আগে। আধা ঘন্টা ধরে, তাহলে আধা ঘন্টা ধরে বলে সমষ্টি বললাম না? ফর, এখানে ফরের ব্যবহার চলে আসলো, ফর হাফ অ্যান আওয়ার।
হাফ অ্যান আওয়ার। আরো বাকি থাকলো আমি যাওয়ার আগে, বিফোর আই কেম। বাংলা বাক্যের শেষ শব্দ থেকে শুরু করে ডান থেকে বামে থিওরির যে কি চমৎকার ভাবে মিলে, দেখেন আমি দেখাই দিচ্ছি। বিফোর আই ওয়েন্ট, দেখেন, সরি, আমাদের বাংলা বাক্যের যে ম্যাথ, আমার বলছি যে বাক্যের কর্তা, আমি যাওয়ার আগে সে আধা ঘন্টা ফুটবল কে খেলছিল, এই খেলা কাজটা কে করছিল, সে, আমি না। তাহলে এখান থেকে শুরু করতে হবে আপনাকে, যেহেতু বড় দুটো বাক্য এখানে, মানে দুটো মিলিয়ে করতে হবে। সে খেলছিল, যেহেতু এটি আধা ঘন্টা ধরে ধরে টাইম আছে, দ্যাট মিনস এটা পারফেক্ট। কোন পারফেক্ট? পাস্ট পারফেক্ট, অতীতের পারফেক্ট। এই যে এটা পারফেক্ট, এই যে আধা ঘন্টা ধরে, এই কথার কারণে কিন্তু আপনি এটা পারফেক্ট, এটা নির্ধারণ করবেন যেটা পারফেক্ট কেন। সময় ধরে থাকলেই পারফেক্ট, যেই চলমানটা সময় ধরে সেটা পারফেক্ট। যেমন দেখেন, এই যে সকাল থেকে, এটার কারণে কিন্তু এটা পারফেক্ট হয়েছে। যদি এটা না থাকতো তাহলে এটা পারফেক্ট হতো না, মানে পারফেক্ট কন্টিনিউয়াস হতো না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে সে ফুটবল খেলেছিল, হি হ্যাড বিন, খেলছিল, সরি, চলমান। হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর হাফ অ্যান আওয়ার বিফোর আই ওয়েন্ট, আমি যাওয়ার আগে। তাহলে সে খেলছিল ফুটবল ধরে ফর অ্যান আওয়ার, দেখেন এই যে ডান ডান থেকে বামে, আগে, বিফোর, আগে মানে বিফোর আই ওয়েন্ট, আমি যাওয়ার। একদম রাইট। চলেন শেষের আরেকটি বাক্য আছে, এটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি যখন যাব তখন সে 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিবে। আমি যখন যাব সে 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকবে, ভবিষ্যতে। আমি যদি এই কথাটা নাও দেই, আমি যখন যাব, তারপরেও দেখেন সে 1 ঘন্টা যাবত ধরে ফুটবল খেলিতে থাকিবে, একদম ভবিষ্যতে একটা নির্দিষ্ট টাইম ধরে চলতে থাকবে, সহজ কথা। যদি আমি এটা নাও রাখি, তাহলে সে খেলতে থাকবে। চলেন, হি, আমি বলেছিলাম ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে উইল, তাহলে হি উইল, যেহেতু পারফেক্ট, হ্যাভ দিতে হবে। হ্যাভ যদি দিতে হবে তাহলে বিন, কারণ পারফেক্ট কন্টিনিউয়াস। হি উইল হ্যাভ বিন প্লেয়িং, হি উইল হ্যাভ বিন প্লেয়িং, রাইট। এটা যদি আমি নামকরণ কেন হলো এটা ভেঙে ভেঙে বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে এটা। আগে বাক্যটা লিখে ফেলে, সে ফুটবল খেলতে থাকবে 1 ঘন্টা ধরে ফর অ্যান আওয়ার। চলুন এই বাক্যের নামকরণটা করি, হ্যাঁ। এটা এটা নাম হচ্ছে কি, এটা পারফেক্ট কন্টিনিউয়াস না? রাইট, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের এটা কি? এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সবার শেষে না এটা না? যেমন এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? এটা হচ্ছে ফিউচার। তো এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কেন, চলুন আমি নামকরণ করি। উইল যেহেতু আছে, যে ফিউচার, রাইট। যেহেতু হ্যাভ আছে, পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট। যেহেতু বিন এর সাথে আইএনজি আছে, তাই কন্টিনিউয়াস। মজার ব্যাপার। আমি আবার বলি, টু বি ভার্ব ছাড়া, টু বি ভার্ব ছাড়া আইএনজি হবে না। ক্লিয়ার? টু বি ভার্ব কি? এম ইজ আর, ওয়াজ ওয়্যার, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বি, বিন, বিইং, এগুলো ছাড়া আইএনজি হবে না, সরি, কন্টিনিউয়াস হবে না। একটু মানে চিন্তার একটু আপ লেভেল হতে হবে স্যার, তাহলে হয়তো কথাটা ধরতে পারবেন, যারা ইংলিশ জানেন অনেকটা, আমার কথাটা বুঝতে পারছেন। কন্টিনিউয়াস কখনো টু বি ভার্ব ছাড়া আপনি করিতে পারিবেন না। মানে আইএনজিটা ঠিক আগে একটা টু বি ভার্ব থাকতে হবে, রাইট। এখানে দেখেন, এখানেও আছে, চলো আমরা মিলাই নি। দেখেন তো কোথায়, এখানেও দেখেন বিন প্লেইং, আচ্ছা। আর কন্টিনিউয়াস কোথায় আমাদের? এই যে কন্টিনিউয়াস, দেখেন তো এখানে বি প্লেইং আছে না? এখানে দেখেন তো ওয়াজ প্লেইং আছে না? এখানে দেখেন তো এম প্লেইং আছে না? তাহলে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বি বিন বিইং, এই 8টি ছাড়া কন্টিনিউয়াস আপনি করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন নামকরণটাও, রাইট? ও, দ্যাটস গুড। তাহলে আজকে এখানে আরো অনেকগুলো উদাহরণ নিচে আছে, এদিকে না যাই, ক্লাসটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তারপরেও নিচে আমি একটা পুরো প্রত্যেকটারে আলাদা করে সিট করে দিয়েছি, আপনাদের উদাহরণ সহ এটার ইয়াটা দিয়ে দিব। এটাতে আপনাকে কি বলে, পিডিএফ আকারে
করে দেবো এটা আপনাদের এবার জন্য। পিডিএফটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি। হ্যাঁ, পুরোটা শীটটা আমি পিডিএফ করে দেবো যেন আপনি সহজে বুঝতে পারেন। এখানে আর গেলাম না, এখানে ডিটেলস করে আবার ছোট ছোট সেন্টেন্স দিয়েছি, অর্থ করে দিয়েছি, পারফেক্ট দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখেন অনেকগুলো দেয়া আছে, কিন্তু এগুলো বুঝাইতে গেলে অনেক সময় অলরেডি বুঝিয়ে ফেলেছি, আর যাব না বুঝাইতে। এবার শেষ করব, শেষ করার আগে আপনাদের সামনে বলতে চাই আমার ক্লাস, আমার মেধা, প্রচেষ্টা সবই আপনাদের জন্য। আমি চাই আপনারা শিখুন, বুঝুন। কোনো যদি ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এখানে এই ক্লাসটা ইউটিউবে অনেকেই দেখবে। যদি কোনো ভুল ধরা পড়ে আপনাদের চোখে, দয়া করে আমাকে লিখবেন। আমি নিজেও শিখছি, আপনাদের শেখাচ্ছি। আমারও ভুল হতে পারে, হ্যাঁ, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমি আমার চিন্তার বাইরে তো নই, তাই না? চিন্তা চিন্তা করতে ভুল হতে পারে, তাই আমাকে যদি ধরা পড়ে লিখবেন। আর if you think that I'm the right person to make you speak better, join my online course right today and I'll make you speak better ইনশাআল্লাহ। So, এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসটা দেখেছেন, দয়া করে লেখেন, স্যার আপনার ক্লাসটা শেষ পর্যন্ত আমি দেখেছি। আপনার ক্লাসটি শেষ পর্যন্ত আমি দেখেছি। এবার আসেন, যাওয়ার আগে বলি আমাদের যে টেস্টের কথা বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। সেই টেস্টের 6টি আমি এখানে বাংলা সেন্টেন্স দিয়েছি। এই বাংলা 6টি সেন্টেন্সের সঠিক ইংরেজি আপনাকে করতে হবে, এবং সেটা কোন টেন্স সেটা উল্লেখ করে লিখতে হবে। আমি এই 6টি টেন্সের ব্যাপারে একটি আপনাকে লিংক দেবো, ডেসক্রিপশনে দেখবেন, সেখানে উপরে দেয়া থাকবে। একটা গুগল ফর্ম দেবো, যেখানে আপনি কি করতে পারবেন, ডক ফর্ম যেটাকে বলে, সেখানে আপনি গেলে জাস্ট এটি এই 6টির মানে ইংরেজি লিখতে পারবেন, দিয়ে সাবমিট করবেন। কেমন? অবশ্যই সাবমিট করবেন, তাহলে আপনি অ্যাটলিস্ট অংশগ্রহণ করলেই 10% আপনি ডিসকাউন্ট পাবেন আমার পরবর্তী কোর্সে। আর যদি 50% কারেক্ট করতে পারেন, মানে 3টা সঠিক করতে পারেন, তাহলে তো 20% ডিসকাউন্ট পাচ্ছেন। আমি আপনার নাম্বার অবশ্যই দেবেন, সেখানে নাম্বার দেওয়া অপশন থাকবে। আপনার সাথে যোগাযোগ করে আপনাকে আমরা আপনার রেজাল্টটা পাঠিয়ে দেবো। এবং এটি আমার পূর্বের মানে সামনে যতগুলো কোর্স আসবে সকল কোর্সের জন্য অ্যাপ্লিকেবল। আপনি যে কোনো একটাতে এটা পেতে পারেন। দেখা হবে ক্লাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরে ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন নিশ্চয়ই, রাইট? পাওয়া মাত্রই দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।